নিহা তার ব্যক্তিগত গাড়িটি নিয়ে ঝড়ের গতিতে ঘটনাস্থলে পৌঁছাল। জায়গাটি শহরের এক নির্জন পরিত্যক্ত গুদামঘর। বাইরে পুলিশ কর্ডন করে রেখেছে। নিহা তার পরিচয়পত্র বা আইডি কার্ড পকেট থেকে বের করে এসআইয়ের সামনে ধরতেই তিনি স্যালুট দিলেন। নিহা ইশারায় তাকে শান্ত থাকতে বলে ফিসফিস করে বলল, আমার পরিচয় যেন কেউ জানতে না পারে। নিহা ক্রাইম সিনের ভেতরে ঢুকল। চারপাশে কড়া একটা গন্ধ। মেঝেতে পড়ে আছে ১৯-২০ বছরের এক তরুণীর নিথর দেহ। মেয়েটির কাপড় চোপড় অবিন্যস্ত, শরীরের বিভিন্ন জায়গায় নখের আঁচড় আর আঘাতের চিহ্ন স্পষ্ট। নেহার চোয়াল শক্ত হয়ে এলো। অভিজ্ঞ চোখে সে দেখেই বুঝল মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খুনিরা কতটা পিশাচ হতে পারে তা লাশের বিভৎস অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। নিহা খুঁটিয়ে খুঁটিয়ে চারপাশ দেখতে লাগল। মেয়েটির গলায় কালচে আঙুলের ছাপ, অর্থাৎ খুনি খালি হাতেই তাকে শ্বাসরোধ করেছে। নিহা লক্ষ্য করল মেয়েটির এক হাত মুঠো করা। নিহা আলতো করে আঙুলগুলো সরাতেই দেখল সেখানে একটা ছিঁড়ে যাওয়ার শার্টের বোতাম আটকে আছে। খুনি যখন আক্রমণ করেছিল মেয়েটি নিশ্চয়ই বাধা দেওয়ার চেষ্টা করেছিল। নিহা মেঝের ধুলোর ওপর কয়েকটা জুতোর ছাপ দেখতে পেল। ছাপগুলো বড় সাইজের জুতোর। নেহা ছবি তুলে নিল। হঠাৎ তার নজর গেল মেয়েটির কপালে লেগে থাকা ছোট একটা উজ্জ্বল নীল রঙের পাউডারের মতো পদার্থে। নিহা বিড়বিড় করল, এটা তো সাধারণ ধুলো নয়, এটা কোনো বিশেষ দামি কারখানার রং। মেয়েটির সাথে কোনো ব্যাগ বা মোবাইল নেই, তবে তার হাতে একটা সস্তা প্লাস্টিকের ঘড়ি আছে যা তখনও টিকটিক করে চলছে। ঘড়ির পেছনে খোদাই করে লেখা রাইমা। নেহা মৃত মেয়েটির হাতের সেই ঘড়ির দিকে তাকিয়ে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রাইমা নামটা তার মস্তিষ্কে হাতুড়ির মতো আঘাত করছে। তবে কি এই মেয়েটি সেই রোজ যাকে রাইমা হন্যে হয়ে খুঁজছে? রাইমা হয়তো নিজের ঘড়িটি ভালোবেসে তাকে পরিয়ে দিয়েছিল। তদন্তের প্রাথমিক কাজ শেষ করে নিহা উঠে দাঁড়াল। তার চোখে তখন খুনিকে ধরার আগুন। এসআইয়ের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, বডি এক্ষুনি ফরেন্সিকে পাঠান। ডিএনএ স্যাম্পল যেন নষ্ট না হয়। আর এই এলাকার সিসিটিভি ফুটেজ চেক করুন। বিশেষভাবে দেখুন আজ রাতে কোনো সন্দেহভাজন বাইক বা গাড়ি এখান দিয়ে গেছে কিনা। নিহা বাংলোয় ফিরে রাইমার ঘরে ঢুকল। রাইমা তখন জানলার বাইরে তাকিয়ে একা একাই হাসছিল। নিহাকে দেখে সে দৌড়ে এসে হাত ধরল। রোজ এসেছে? তুমি বলেছিলে না আজ ওকে নিয়ে আসবে? নেহার চোখে জল চলে এলো। সে রাইমার কপালে হাত রেখে বলল, রোজ একটু দূরে গেছে রাইমা আপু, তবে আমি প্রমিস করছি যারা রোজকে কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়ব না। এইদিকে ইরা নিশুকে হঠাৎ প্রেমের প্রস্তাব দিয়ে বসে বসে। নিশু কি বলবে বুঝতে পারে না। তারপর সে কিছুক্ষণ ভেবে ইরাকে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়। ইরা বলে, তোমাকে তো আমার ফাঁদে পা দিতেই হবে। এই বলে ইরা নিশুর পিছন পিছন যেতে শুরু করে। নিশু এবার একটু বিরক্ত হয়ে যায়। নিশু তার হাঁটার গতি বাড়িয়ে দিল, কিন্তু ইরা নাছোড়বান্ধা। সে প্রায় দৌড়ে নিশুর পাশাপাশি চলে এলো। নিশু থামল না, বরং সামনের দিকে তাকিয়েই দাঁতে দাঁত চেপে বলল, ইরা, তুমি যেটা করছো সেটা পাগলামি। আমি তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে আমি এসবের মধ্যে নেই। ইরা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে কোনো সারল্য ছিল না, ছিল এক ধরনের চ্যালেঞ্জ। সে বলল, নিশু, পালানো তোমার স্বভাব হতে পারে, কিন্তু শিকার ধরা আমার নেশা। তুমি যত দূরে যাবে আমার জেদ তত বাড়বে। নিশু হুট করে থেমে গেল। সে ঘুরে সরাসরি ইরার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, প্রেম কোনো ফাঁদ নয় ইরা, আর আমি তোমার কোনো শিকার নই। তোমার এই জেদ তোমাকে কোথায় নিয়ে যাবে আমি জানি না, তবে আমার পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। ইরা একটুও দমে না গিয়ে নিশুর শার্টের হাতা টেনে ধরল। তার কণ্ঠে এবার এক ধরনের রহস্যময় সুর। এখনও তো শুধু আমার জেদ দেখেছ নিশু, আমার পাগলামি দেখনি। আজ তুমি আমাকে ইগনোর করে চলে যাচ্ছ, কিন্তু খুব শীঘ্রই তুমি নিজেই আমাকে খুঁজতে বাধ্য হবে। নিশু আর কথা বাড়াল না। ইরার হাত ছাড়িয়ে নিয়ে সে দ্রুত ভিড়ের মধ্যে মিশে গেল। কিন্তু তার মনের কোণে একটা অস্বস্তি দানা বাঁধতে শুরু করল। নিশু চলে যাওয়ার পর ইরা চুপচাপ দাঁড়িয়ে থাকল না। সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কাউকে একটা মেসেজ পাঠালো, কাজ শুরু করো, ও টোপ গিলেছে। পরদিন নিশু যখন ভার্সিটির গেট দিয়ে ঢুকছে, দেখল বন্ধুরা তাকে দেখে এড়িয়ে যাচ্ছে। কেউ কেউ আড়ালে হাসাহাসি করছে। নিশু কিছুই বুঝতে পারছে না। হঠাৎ তার বন্ধু অর্ণব দৌড়ে এসে তাকে একপাশে টেনে নিয়ে গেল। অর্ণব হাঁপিয়ে হাঁপিয়ে বলল, নিশু, তুই এটা কি করলি? পুরো ভার্সিটির গ্রুপগুলোতে আর নোটিশ বোর্ডে তোর নামে স্ক্যান্ডেল ছড়িয়ে পড়েছে। নিশু অবাক হয়ে বলল, কিসের স্ক্যান্ডেল?
অর্ণব নিজের ফোনটা দেখিয়ে দেখালো। নিশু দেখে তার মাথা ঘুরে গেল। ভার্সিটির কনফেশন গ্রুপে নিশুর নামে একটি পোস্ট করা হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে নিশু এক জুনিয়র ছাত্রীকে হেনস্থা করেছে এবং তার কিছু এডিট করা চ্যাট ও কল রেকর্ড সেখানে প্রমাণ হিসেবে দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তে নিশুর ফোনে একটি মেসেজ এলো, সেই পরিচিত নম্বর ইরা। ভার্সিটিতে তো মুখ দেখানো মুশকিল করে দিলাম, এখন কি ডিপার্টমেন্ট থেকে এক্সপেল হওয়ার অপেক্ষা করবে নাকি আমার সাথে দেখা করবে? নিশু রাগে কাঁপতে কাঁপতে লাইব্রেরির পেছনের নির্জন করিডরে গেল, যেখানে ইরা আগে থেকেই দাঁড়িয়েছিল, ঠোঁটে সেই বিষাক্ত হাসি। নিশু চিৎকার করে উঠল, ইরা, এই নোংরামি করার মানে কি? তুমি জানো এতে আমার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে? ইরা ধীর পায়ে নিশুর কাছে এগিয়ে এলো। নিশুর শার্টের কলারটা ঠিক করে দিতে দিতে ফিসফিস করে বলল, আমি তো আগেই বলেছি নিশু, তোমাকে আমার ফাঁদে পা দিতেই হবে। এই পোস্টগুলো ডিলিট করার ক্ষমতা শুধু আমার কাছে আছে। এমনকি ওই মেয়েটি যাকে তুমি হেনস্থা করেছ বলে দাবি করা হচ্ছে, সেও আমার কথা মতোই চলবে। নিশু দেখল সে চারপাশ থেকে ঘেরাও হয়ে গেছে। ইরা যা বলছে তা না শুনলে তাকে আজীবনের জন্য ভার্সিটি থেকে বহিষ্কার হতে হবে। ইরা নিশুর কলার ধরে নিজের দিকে সামান্য টেনে আনল। নিশুর চোখে তখন প্রচণ্ড রাগ আর অসহায়ত্ব। ইরা শান্ত গলায় বলল, সব সমাধান হয়ে যাবে নিশু, ওই পোস্ট, ওই অভিযোগ সব 1 সেকেন্ডে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু তার বদলে তোমাকে একটা চুক্তিতে সই করতে হবে। নিশু দাঁত চেপে জিজ্ঞেস করল, কিসের চুক্তি? টাকা চাও? ইরা শব্দ করে হেসে উঠল, তারপর তার ব্যাগ থেকে একটা স্ট্যাম্প পেপার বের করল। নিশু অবাক হয়ে দেখল সেটা একটা ম্যারেজ ডিড বা বিয়ের হলফনামা। ইরা বলল, আজ বিকেলের মধ্যে আমাদের কোর্ট ম্যারেজ করতে হবে, কোনো অনুষ্ঠান না, কোনো সাক্ষী না, শুধু তুমি আর আমি। যদি তুমি রাজি হও তবে তোমার নামে ছড়ানো সব কলঙ্ক আমি এখনই মুছে দেব, আর যদি না বলো তবে কাল সকালেই ভার্সিটির ডিসিপ্লিনারি কমিটি তোমাকে আজীবনের জন্য বহিষ্কার করবে। নিশু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে এখন 2 পথ, হয় সারা জীবনের জন্য ক্যারিয়ার ধ্বংস করা, না হয় একজন উন্মাদ মেয়ের সাথে সারা জীবনের জন্য বাধা পড়া। নিশু কোনো মতে বলল, তুমি বিয়ের জন্য এই নোংরা পথ বেছে নিলে ইরা? এটা কি ভালোবাসা নাকি জেদ? ইরা নিশুর ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিয়ে বলল, ভালোবাসা না জেদ সেটা বিয়ের পর বুঝিয়ে দেব। এখন বলো, বিকেল 4টেই কি আমি কাজী অফিসে তোমার জন্য অপেক্ষা করব, নাকি প্রক্টরের অফিসের সামনে তোমার বহিষ্কারের নোটিশ দেখব? নিশু দেখল চারপাশটা অন্ধকার হয়ে আসছে। ইরার এই সর্বনাশা প্রেম তাকে এমন এক দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে যেখান থেকে পালানোর কোনো পথ নেই। নিশু জানে ইরা যা বলছে তা সে করে দেখাবে। নিশু এক মুহূর্ত ইরার চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে কোনো প্রেম নেই, আছে কেবল বিজয়ের নিষ্ঠুর আনন্দ। নিশু বুঝতে পারল এখন আবেগের বশবর্তী হয়ে লাভ নেই। সাপকে মারতে হলে আগে তার গর্তে ঢুকতে হবে। দীর্ঘ একটা শ্বাস ফেলে নিশু বলল, ঠিক আছে ইরা, তুমি জিতে গেলে, আমি আসব, তবে মনে রেখো, জোর করে শহীর পাওয়া যায়, মন নয়। তুমি আজ যেটা করছো তার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে। ইরা বিজয়ের হাসি হেসে বলল, পস্তাবো কিনা সেটা পরের কথা, আপাতত তোমাকে আমার চাই। ঠিক 4টেই কাজী অফিসে দেখা হচ্ছে। ইরা আর দাঁড়াল না, দুলতে দুলতে করিডোর ধরে চলে গেল। নিশু দেয়ালে ঘুষি মেরে নিজের রাগ প্রশমন করার ব্যর্থ চেষ্টা করল। অন্যদিকে পুলিশ হেডকোয়ার্টারের ফরেন্সিক ল্যাবে তখন চরম ব্যস্ততা। নিহা ল্যাব ইনচার্জের টেবিলের সামনে দাঁড়িয়ে। ডক্টর ব্যস্ত হাতে রিপোর্টটা নিহার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ম্যাম, আপনি ঠিকই সন্দেহ করেছিলেন, ভিকটিমের কপালে পাওয়া ওই নীল গুঁড়োগুলো সাধারণ কোনো রং নয়, ওটা কোবাল্ট ব্লু পিগমেন্ট, যা মূলত টেক্সটাইল ডাইং বা খুব দামি গাড়ির পেন্টিংয়ের কাজে ব্যবহৃত হয়। নিহা রিপোর্টটা হাতে নিয়ে ভুরু কুঁচকে তাকালো। শহরের মধ্যে এরকম হাইগ্রেড কেমিক্যাল ব্যবহার করে কারা? ডক্টর চশমাটা ঠিক করে বললেন, আমাদের ডেটাবেস বলছে এই স্পেসিফিক গ্রেডের রংটা ইদানিং আহমেদ ডাইং মিলস ইম্পোর্ট করেছে, আর ওটা শহরের শেষ প্রান্তে ওই পরিত্যক্ত গুদামঘরটে থেকে খুব বেশি দূরে নয়। নিহার মস্তিষ্কে বিদ্যুৎ খেলে গেল। সে দ্রুত ম্যাপটা দেখে নিল। গুদামঘর আর ডাইং মিলের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। সে এসআইকে ফোন দিল, টিম রেডি করুন, আমরা আহমেদ ডাইং মিলসের রেড দেব, আর হ্যাঁ, সিভিল ড্রেসে থাকবেন সবাই। আমার ধারণা খুনি ওই মিলের সাথেই কোনোভাবে জড়িত। ফোন রেখে নিহা ভাবল, মেয়েটির হাতে ছেঁড়া বোতাম আর বড় সাইজের জুতোর ছাপ সবই হয়তো ওই মিলের কোনো শ্রমিকের বা মালিক পক্ষের কারো দিকেই ইঙ্গিত করছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে।
শহরের এক প্রান্তে নিশু যখন নিজের অনিচ্ছা সত্ত্বেও কাজী অফিসের দিকে পা বাড়ালো, তখন অন্য প্রান্তে নিহা তার টিম নিয়ে নিঃশব্দে ঘিরে ফেলল বিশাল ডাইং ফ্যাক্টরিটা। ফ্যাক্টরিটা বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে মেশিনের কর্কশ শব্দের আড়ালে হয়তো লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য। নিহা ফ্যাক্টরির প্রধান গেট দিয়ে না ঢুকে পেছনের ছোট গেট দিয়ে ভিতরে ঢুকল। আবছা অন্ধকারে সে দেখল কয়েকজন শ্রমিক ড্রামে করে নীল রঙের কেমিক্যাল কোথাও নিয়ে যাচ্ছে। তাদের একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে এক দীর্ঘদেহী যুবক। যুবকটির পরনে দামি জ্যাকেট আর পায়ে নিহার চোখ আটকে গেল। পায়ে সেই একই ব্র্যান্ডের বড় সাইজের বুট জুতো, যার ছাপ সে ক্রাইম সিনে দেখেছিল। নিহা পিস্তল তাক করে আড়াল থেকে বেরিয়ে এলো। তার পেছনেই প্রস্তুত এসআই এবং বাকি ফোর্স। নিহার কণ্ঠস্বর বরফের মতো শীতল শোনাল, এক পা নড়লে গুলি করতে বাধ্য হব। যুবকটি চমকে ফিরে তাকাল। পুলিশ দেখেই তার চোখ মুখ ভয়ে সাদা হয়ে গেল। সে দৌড় দেওয়ার চেষ্টা করতেই এসআই ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে পেড়ে দিলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে নিহা এগিয়ে গিয়ে লোকটার শার্টের হাতার দিকে তাকাল। তার সন্দেহ শতভাগ সঠিক। শার্টের ডান হাতের কবজির কাছে একটা বোতাম নেই আর সুতোগুলো ছিঁড়ে ঝুলে আছে। নিহা লোকটার কলার চেপে ধরে বলল, সেই মেয়েটার হাতে তোর শার্টের বোতাম পাওয়া গেছে, আর ওই নীল রং, সব প্রমাণ তোর বিরুদ্ধে। বল, কেন মারলি মেয়েটাকে? যুবকটি তখন থরথর করে কাঁপছে। সে হাত জোড় করে আর্তনাদ করে উঠল, ম্যাম, বিশ্বাস করুন, আমি মারিনি। আমি ওই মেয়েকে স্পর্শও করিনি। আমি শুধু লাশটা গুদাম ঘরে রেখে এসেছি। নিহা ধমক দিয়ে বলল, মিথ্যে বলবি না, তোর জুতো আর শার্টের প্রমাণ আছে আমাদের কাছে।